প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব, যে অধ্যায়টা আমরা 3টা বা 4টা ক্লাসের মধ্যে শেষ করে ফেলবো। এবং তোমাদের এটা একাডেমিক বেস পড়ালেখা, যেখানে আমরা তোমাকে সুন্দর করে ছবির মাধ্যমে ছবি এঁকে এঁকে বুঝিয়ে এবং স্লাইড দেখানোর পরে আমি তোমাদের বইয়ের সাথে যতটুকু পড়াইছি সেই পড়াটাকে কি করব, মিলাই দিব। ওকে, তো আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে শুরু করবো সেটা হচ্ছে কি কোষ বিভাজন নিয়ে। অধ্যায়টা খুবই ছোট এবং অনেক সোজা হওয়ার আরেকটা কারণ সেটা হচ্ছে তুমি এটা অনেকটাই 9-10-এ পড়ে আসছো। সো আমরা এখন চলে যাই আমাদের ক্লাসে। তাহলে দেখো তো, কোষ বিভাজন। তাহলে তোমাকে যদি আমি প্রথমে প্রশ্ন করি কোষ বিভাজন কাকে বলে, তাহলে মনে রাখতে হবে কোষ বিভাজন মানে কি, বিভাজিত হওয়া। বিভাজিত অর্থাৎ একটা কোষ বিভাজিত হয়ে 2টি অথবা 4টি কোষে পরিণত হয়। কি হচ্ছে, 2টি অথবা 4টি কোষে পরিণত হয়। তাহলে দেখো লেখা আছে যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে তার অনুরূপ, এই কথাটা অবশ্যই বলতে হবে। কি বলতে হবে? তার অনুরূপ। অনুরূপ বলার কারণ কি, দেখো আমরা ধান গাছ থেকে কি পাই, ধান গাছ থেকে পাই ধান গাছের কোষ, ঠিক আছে। আবার আম গাছ থেকে কি পাবো, আম গাছ থেকে আমরা পাবো আম, ঠিক আছে। এই জন্য বলছে যে অবশ্যই তার অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন আমরা কোষে পরিণত হয়। এই জন্য এই কথাটা বলতেই হবে। যেই প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে তার অনুরূপ 2টি বা 4টি কোষে পরিণত হয় তাকেই বলা হচ্ছে কোষ বিভাজন, ঠিক আছে। আমি একটা ছবি দেখাইছি, এখানে দেখো, এই ছবিতে দেখা যাচ্ছে যে এখানে একটা কোষ আর এখানে একটা কোষ, যারা বিভাজিত হয়ে প্রথমে 2টা কোষে পরিণত হয়েছে, এখানে কয়টা, 4টা কোষে পরিণত হয়েছে, ঠিক আছে। তো দেখো যেই কোষটা বিভাজিত হচ্ছে তাকে বলা হয় অপত্য কোষ। কি বলা হয়? অপত্য কোষ। আর বিভাজনের পরে যারা উৎপন্ন হয় সেই কোষগুলোকে আমরা যেই কোষটা বিভাজিত তাকে বলা হয় মাতৃকোষ। কি বলা হয়? মাতৃকোষ। আর বিভাজনের পরে যেই কোষগুলো তৈরি হয় তাকে বলা হয় কি, অপত্য কোষ, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে অপত্য কোষ থাকে 2টা, আর কোনো কোনো ক্ষেত্রে অপত্য কোষ থাকে কয়টা, 4টা। তাহলে আমরা কি বলবো, মাতৃকোষ কাকে বলতেছি? মাতৃকোষ। যে কোষটি বিভাজিত হয় তাকেই বলতেছে আমরা, তাকে বলা হচ্ছে কি, মাতৃকোষ বা মাদার সেল। এবং কোষ বিভাজনের পর সৃষ্ট কোষকে কি বলা হচ্ছে, অপত্য কোষ বলে। কি বলা হয়? অপত্য কোষ বা ডটার সেল বলা হয়, কোষ বলে। অপত্য কোষের ইংরেজি হচ্ছে কি, ডটার সেল, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কি, কোষ বিভাজনের সংজ্ঞা, এবং সেখানে মাতৃকোষ কি এবং আমাদের অপত্য কোষ কি। এরপরে আমরা যে জিনিসটা যাব সেটা হচ্ছে কি, আমাদের কোষ বিভাজন আবিষ্কার করেন কে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে 1865 সালে জার্মান বিজ্ঞানী রুডলফ ভিরশাও কোষ থেকে কোষের সৃষ্টি এই কথাটা বলেন, ঠিক আছে। রুডলফ ভিরশাও বলেন যে কোষ থেকেই কোষের সৃষ্টি হয়, ঠিক আছে। এরপরে ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে সামুদ্রিক স্যালামান্ডার, ইংরেজি নামটা মনে রাখবা, টিকটারাস ম্যাকুলোসা নামক জীবে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। এই যে দেখতেছো তুমি এটা যে একটা সামুদ্রিক স্যালামান্ডার জীব, বা এটার হচ্ছে বৈজ্ঞানিক নাম হচ্ছে টিকটারাস ম্যাকুলোসা। এই টিকটারাস ম্যাকুলোসাতে তিনি প্রথম কি করেন, কোষ বিভাজন লক্ষ্য করেন, ঠিক আছে। কোষ বিভাজন লক্ষ্য করেন। তাহলে তোমার এমসিকিউতে প্রশ্ন আসতে পারে, কোষ বিভাজন সর্বপ্রথম লক্ষ্য করেন কে? ওয়াল্টার ফ্লেমিং। কত সালে? 1882 সালে। কোন প্রাণীতে? সামুদ্রিক স্যালামান্ডার বা টিকটারাস ম্যাকুলোসা। মনে রাখবা, একজন মানুষের শরীরে প্রায় 100 ট্রিলিয়ন কোষ থাকে। প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কতটুকু? 100 ট্রিলিয়ন বা 10⁻14। এটা একটু ভুল হয়েছে, 10⁻14টা কোষ থাকে। তাহলে দেখো আমাদের জীবন শুরু হইল মাত্র একটা কোষ থেকে। দেখো বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু যারা মিলিত হয়ে তৈরি করলো 2n, যেটাকে আমরা বলি কি, জাইগোট। কি বলি? জাইগোট। এই যে দেখো এটা হচ্ছে কি শুক্রাণু, আর এটা হচ্ছে ধরো আমরা ধরে নিলাম ডিম্বাণু, ঠিক আছে। এই শুক্রাণু এবং ডিম্বাণু নিষেকের পরে হলো কি, জাইগোট। এই একটা কোষ থেকে আমাদের কোষ বিভাজন হতে হতে আমাদের একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কোষের সংখ্যা কত? 100 ট্রিলিয়ন। অর্থাৎ আমরা জানি যে 100 বিলিয়ন, 100 কোটি 1 বিলিয়ন, এরকম 100 বিলিয়ন হচ্ছে 1 ট্রিলিয়ন, এরকম কত আছে? 100 ট্রিলিয়ন কোষ আছে আমাদের শরীরে। তাহলে মনে রাখবা যে এই যে একটা কোষ থেকে 100 ট্রিলিয়ন কোষ হইতে
জীবৎকালে কোষগুলো কতবার বিভাজিত হয়? 10 কোয়াড্রিট্রিলিয়ন অথবা 10⁻15 বার বিভাজিত হয়। এগুলো একটু এমসিকিউ এর জন্য তুমি মনে রাখবা। অর্থাৎ এই যে প্রথমবার বিভাজিত হয়, প্রথমে হলো কি দুইটা থেকে পরবর্তী হবে কি চারটা থেকে কয়টা হবে? 8টা। এরকম করে বিভাজিত হয় কতবার? আমাদের 10 কোয়াড্রিট্রিলিয়ন বা 10⁻15 বার। তাহলে এখান থেকে তুমি কি মনে রাখবা? কোষ বিভাজন কে আবিষ্কার করলো? আমাদের শরীরে কতগুলো কোষ থাকে, কতবার বিভাজিত হয়। আমি আমার প্রথম বলতেছি, কোষ বিভাজন লক্ষ্য করেন ওয়াল্টার ফ্লেমিং কত সালে? 1882 সালে। কোন প্রাণীতে? সামুদ্রিক সালামান্ডার বা টিকটারাস ম্যাকুলোসা নামক জীবে। এই যে হচ্ছে জীবটা, ঠিক আছে। আর একজন মানুষের প্রাপ্ত শরীর, বয়স্ক মানুষের শরীরে কোষের সংখ্যা থাকে 100 ট্রিলিয়ন বা 10⁻14টি কোষ। আর এই একটা কোষ থেকে, জাইগোট থেকে এতগুলো কোষ সৃষ্টিতে কোষ কয়বার বিভাজিত হয়েছে? মনে রাখবা 10 কোয়াড্রিলিয়ন, ঠিক আছে, অর্থাৎ 10⁻15 বার। ওকে, এই জিনিসটা ভালো করে একটু মনে রাখবা। এরপরে চলে যাবো আমরা কোষ বিভাজনের প্রকারভেদ। তার আগে বলে রাখি, আমাদের দেহে কিছু কিছু কোষ আছে যারা কখনো কি হয় না? বিভাজিত হয় না। আমাদের দেহে কিছু কিছু কোষ আছে যারা কখনো কি হয় না? বিভাজিত হয় না। যেমন ধরো আমাদের হৃদপেশি, তারপরে হচ্ছে পেশি কোষ, তারপর হচ্ছে স্নায়ু কোষ, তারপর হচ্ছে স্থায়ী কোষ, পরিণত জনন কোষ এবং পরিণত সকল আরবিসি, ডাব্লিউবিসি এবং কি প্লেটলেট। এই কোষগুলা কখনো বিভাজিত হয় না। এখন পেশি কোষ আর হৃদপেশির ক্ষেত্রে যে কারণে হয় না, সেটা হচ্ছে কি, মনে রাখবা একটা কোষ বিভাজিত হতে হলে, কোষ বিভাজিত হতে একটি শক্তির পরিমাণ কি দরকার? একটা নির্দিষ্ট শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে, প্রয়োজন হয়, যেটাকে আমরা অ্যাকশন পটেনশিয়াল বলি। অ্যাকশন পটেনশিয়াল, ঠিক আছে। অ্যাকশন পটেনশিয়াল অর্থাৎ একটা কাজ করার জন্য বা একটা কোষ বিভাজনের জন্য যে শক্তিটা দরকার, এই শক্তিটা এই হৃদপেশির কোষ এবং কি পেশি কোষের কোষ সরবরাহ করতে পারে না। যেখানে হৃদপেশি এবং পেশি কোষে কখনো কোষ বিভাজন হয় না। এবার স্নায়ু কোষ, মনে রাখবা আমরা সবাই জানি স্নায়ু কোষের একক হচ্ছে কি? নিউরন। স্নায়ু কোষের একক কি? নিউরন। এগুলো ডেনড্রন, আর এদিকে আছে আমাদের কি? একজন। আমরা সবাই পড়ছি না যে এই যে নিউরনের মধ্যে নিউক্লিয়াস আছে, তারপরে মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজমে সব কিছুই আছে, জাস্ট নিউরনে কি থাকে না? সেন্ট্রিওল থাকে না। কি থাকে না? সেন্ট্রিওল থাকে না। আর মনে রাখবা প্রাণী কোষের সেন্ট্রিওল মূলত কি তৈরি করে? এই সেন্ট্রিওল মূলত তৈরি করে আমাদের মাকু যন্ত্র। কি? মাকু যন্ত্র বা স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল যন্ত্র। এই স্পিন্ডল যন্ত্র তৈরি যদি না হয় তাহলে তো কোষ কোনোদিন বিভাজিত হবে না। তার মানে তোমাকে যদি প্রশ্ন আসে স্নায়ু কোষ কেন বিভাজিত হয় না, তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে স্নায়ু কোষের সেন্ট্রিওল থাকে না বলে স্নায়ু কোষ কখনো বিভাজিত হয় না। আর স্থায়ী কোষ উদ্ভিদের ক্ষেত্রে তারাও বিভাজিত হয় না। কেন? কারণ আমাদের মনে রাখবা উদ্ভিদের যে কোষগুলো সৃষ্টি হয়, প্রথম দুইটা থেকে চারটা, এরকম করে চারটা থেকে আরও কি হয়? 8টা। এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা বলতেছি, এরকম করে 8টা কোষের যখন সৃষ্টি হবে, মাথায় রাখতে হবে এই যে কোষগুলো আছে একবার বিভাজিত হওয়ার পরে তার কোষ বিভাজন ক্ষমতা কি করে? নষ্ট হয়ে যায়। তাহলে এদের ক্ষেত্রে একবার কোষ বিভাজনের পর কোষ বিভাজন ক্ষমতা কি হয়ে যায়? কোষ বিভাজন ক্ষমতা কি হয়ে যায়? নষ্ট হয়। এই জন্য তারা কখনো কোষ বিভাজন হতে পারে না, উদ্ভিদ কোষের স্থায়ী কোষগুলো, ঠিক আছে। এবার দেখো পরিণত জনন কোষ। জনন কোষের ক্ষেত্রে আমরা যে কথাটা বলি মাথায় রাখতে হবে, জনন কোষ কোথা থেকে সৃষ্টি হয়? জনন মাতৃকোষ থেকে। কোথা থেকে সৃষ্টি হচ্ছে? জনন মাতৃকোষ। ধরো এই হচ্ছে জনন মাতৃকোষ, ঠিক আছে। এই জনন মাতৃকোষে কি ঘটে? মিওসিস ঘটে। কি ঘটে? মিওসিস। ফলে জনন মাতৃকোষ হচ্ছে 2n। এই 2n থেকে মিওসিস প্রক্রিয়া আমাদের যেই কোষটা তৈরি হয় সেটা হচ্ছে কি? n। এখন এখানে যদি আবার মিওসিস কোষ বিভাজন ঘটে বা মাইটোসিস ঘটে তাহলে প্রবলেম আছে। মিওসিস ঘটলে অর্ধেক সেট হয়ে যাবে, আর মাইটোসিস ঘটলে পরবর্তীতে দ্বিগুণ হয়ে যায়। কেমনে? এটা আমরা একটা টপিক আলাদা করে পড়বো। জাস্ট মনে রাখবা জনন মাতৃকোষ বা শুক্রাণু এবং ডিম্বাণুতে জনন কোষে কখনো কোষ বিভাজন ঘটে না। এবারে দেখো পরিণত রক্তকোষ, যেমন আরবিসি, ডাব্লিউবিসি এবং কি প্লেটলেট। মনে রাখবা এদের নিউক্লিয়াস থাকে না। কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। নরমালি কোষ বিভাজন বলতে কোনটা বোঝায়? নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এদের তো নিউক্লিয়াসই নাই, যদিও ডাব্লিউবিসির নিউক্লিয়াস আছে।
নিউক্লিয়াস আছে, কিন্তু সেগুলো আছে কি খণ্ডিত, হইলেও কি খণ্ডিত, যে কারণে এদের মধ্যে কখনো কোষ বিভাজন ঘটে না। তাহলে আমরা এই যে জিনিসগুলো পড়লাম, কোন কোন কোষের কোষ বিভাজন ঘটে না, মেডিকেলে প্রশ্ন আসতে পারে, নিচের কোন কোষটি কখনো বিভাজিত হয় না। আর তোমরা যখন যারা কি করো বোর্ড পরীক্ষার জন্য আসো, তাদের জন্য কোশ্চেন আসতে পারে, কেন সেন্ট্রিও স্নায়ু কোষ কেন বিভাজিত হয় না, আরবিসি বা ডাব্লিউবিসি তারপরে প্লেটলেট কেন বিভাজিত হয় না, বা হৃদপেশি বা পেশিকোষ কেন বিভাজিত হয় না। আমরা বলে ফেললাম হৃদপেশি এবং পেশিকোষের বেলায় কি বলছি, একটা কোষ বিভাজিত হলে একটা পর্যাপ্ত পরিমাণ বা নির্দিষ্ট পরিমাণ শক্তি দরকার, এই অ্যাকশন পটেনশিয়ালটা এখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না বলে আমাদের কি কোষ বিভাজিত হয় না। আর স্নায়ু কোষের বেলা কি বলছে, এটা সেন্ট্রিওল থাকে না, সেন্ট্রিওল থাকে না বলে মাকু যন্ত্র বা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় না, এই জন্য কোষ বিভাজন হয় না। আর স্থায়ী কোষ কি, ভাজক কোষ একবার বিভাজিত হওয়ার পরে সেই স্থায়ী কোষে পরিণত হয়, তখন তার কি হয়, বিভাজন ক্ষমতা নষ্ট হয়ে যায়। আর শুক্রাণু ডিম্বাণু, এটার কোনো কারণ নাই, জাস্ট মনে রাখতে হবে যে এখানে শুক্রাণু ডিম্বাণুতে কখনো কোষ বিভাজন ঘটে না। আর লাস্ট সকল পরিণত কোষ যেমন আরবিসি, ডাব্লিউবিসি এবং কি প্লেটলেট, এদের কি থাকে না, নিউক্লিয়াসই থাকে না। নিউক্লিয়াস না থাকলে তো তার বিভাজন অবশ্যই হবে না। ওকে, এবার আমরা যাচ্ছি পরের যে অংশটুকু, সেটা হচ্ছে আমাদের কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজনের প্রকারভেদে 3 প্রকার। আমরা যদি কোষ বিভাজন দেখি, কোষ বিভাজনের প্রকারভেদ দেখো, আমরা আসি কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজনের প্রকারভেদ, কোষ বিভাজনের প্রকারভেদ, প্রকারভেদ মনে রাখতে হবে। কোষ বিভাজন কয় প্রকার, 3 প্রকার। কোষ বিভাজন কয় প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস, যার একটা নাম হচ্ছে কি প্রত্যক্ষ, প্রত্যক্ষ বিভাজন, ঠিক আছে। এবারে দেখো 2 নাম্বার আছে কি মাইটোসিস, মাইটোসিস, যার আরেকটা নাম হচ্ছে সমীকরণিক বিভাজন, সমীকরণিক বিভাজন। 3 নাম্বার যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি মিওসিস বা মায়োসিস, মিওসিস, আর যেটাকে বলা হচ্ছে হ্রাসমূলক বিভাজন, হ্রাসমূলক বিভাজন, ঠিক আছে। এখন কাকে বলতেছি আমরা অ্যামাইটোসিস, কাকে বলতেছি আমরা মাইটোসিস। মাইটোসিসকে কেন আরেকটা নাম সমীকরণিক বিভাজন বলা হলো, মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হলো, সেটা একটু আমরা আলোচনায় আসি। তাহলে আমরা স্লাইডে চলে যাচ্ছি। আমাদের এখানে লেখা আছে অ্যামাইটোসিস। আমরা প্রথমে সংজ্ঞা জানবো, তারপর প্রক্রিয়া কোথায় ঘটে এবং হচ্ছে শেষে জানবো তার তাৎপর্য, ঠিক আছে। তাহলে প্রথমে আসি অ্যামাইটোসিসের সংজ্ঞা কি। মনে রাখতে হবে অ্যামাইটোসিস হচ্ছে যেই প্রক্রিয়ায় একটা কোষ কোনো ধারাবাহিক চক্র সম্পন্ন না করে সরাসরি 2টা কোষে পরিণত হয়। এর একটা কোষ ছিল, সে কোনো ধারাবাহিক প্রক্রিয়া সম্পন্ন না করে কি হলো, 2টা কোষে পরিণত হলো। দেখো তোমরা মাইটোসিস পড়ছো, মাইটোসিসের মধ্যে ক্যারিওকাইনেসিস ঘটছে, সাইটোকাইনেসিস ঘটছে। ক্যারিওকাইনেসিসের বেলা আবার দেখছো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ, এরকম অনেকগুলো ধাপ আছে। কিন্তু অ্যামাইটোসিসের বেলায় এরকম কোনো কি নাই, ধাপ নাই। তাহলে মনে রাখবা সংজ্ঞাটা কি, যে প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায় একটি কোষ কোনো জটিল ধারাবাহিক পর্যায় ছাড়াই সরাসরি 2টি কোষে পরিণত হয়, 2টি কোষে পরিণত হয়, তাকে বলতেছি আমরা, তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে, অ্যামাইটোসিস বলে, ঠিক আছে। তাকে আমরা কি বলতেছি, অ্যামাইটোসিস। তাই দেখো তো অ্যামাইটোসিস এখানে কি বলতে, কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই সরাসরি 2টি কোষে পরিণত হচ্ছে, সরাসরি। এই যে সরাসরি যেটা বলতেছি, সরাসরি আরেকটা শব্দ প্রত্যক্ষ, আরেকটা কি বলতেছি আমরা, প্রত্যক্ষ, আরেকটা আমরা কি বলতেছি, প্রত্যক্ষ, ঠিক আছে। সরাসরি বিভাজিত হয় বলে এটার নাম কি, প্রত্যক্ষ কোষ বিভাজন বা ডিরেক্ট, ঠিক আছে। এখন আমরা প্রক্রিয়াটা আসি। এই প্রক্রিয়াটা এখানে আমি একটা চিত্র করে দিছি, তারপরে তুমি একবার আমি একটু আঁকে দেখাচ্ছি, তাহলে তোমাদের এগুলা বুঝতে সুবিধা হবে। প্রথমে মনে রাখবা যে ধরো একটা জীব আছে, সেটা হচ্ছে কোষ, এর কোষের নিউক্লিয়াসটা মাঝামাঝি আসে এবং
আসার পরে তারা কি হয়, তার নিউক্লিয়াসটা লম্বাটে আকার ধারণ করে। কি করে? লম্বাটে আকার ধারণ করে। মাঝে এসে কি হয়? লম্বাটে আকার। এর পরবর্তী ধাপে সে কি হচ্ছে, আমাদের নিউক্লিয়াসটা ডাম্বেলের মতো আকার ধারণ করে। কি? ডাম্বেলের মতো আকার ধারণ করে। ডাম্বেল তো বুঝোই, আমরা যে এই জিম করি, জিম করলে এই জিম ফোলানোর জন্য তোমার কি হচ্ছে, দেখবা ডাম্বেল দেখতে এরকম না, যে 2 পার্ট উঁচা, তারপরে মাঝখানে একটা রড, তারপরে আবার 2 পার্ট, মানে এই পার্ট উঁচা, মাঝখানে একটা কি থাকে? রড। ঠিক এরকম ডাম্বেলের মতো আকার ধারণ করে। আকার ধারণ করার পরে এই ডাম্বেলের যে সংকুচিত অংশটা, এটা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গিয়ে দেখো এরকম করে এই দিকে 2টা নিউক্লিয়াসের সৃষ্টি হলো। কয়টা নিউক্লিয়াস? 2টা। এই 2টা নিউক্লিয়াসের পর এবার যে আমাদের কি আছে, কোষ, সাইটোপ্লাজম আছে না, এই সাইটোপ্লাজম 2 দিকে সরে যাবে, 2 দিকে সমান অংশে সরে যাবে। সরে যাওয়ার পরে আমাদের যে নিউক্লিয়াস, ধর এইদিকে একটা, এইদিকে একটা, এই যে কোষ ঝিল্লিটা আছে, এই কোষ ঝিল্লিটা ভিতরের দিকে প্রবেশ করা শুরু করে। 2 দিক থেকেই কি করে? ভিতরের দিকে প্রবেশ করা শুরু করে। এবং প্রবেশ করতে 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 একটা সময় দেখবা তারা আলাদা হয়ে এদিকে একটা কোষ, এদিকে আরেকটা কোষের সৃষ্টি করে। এটাই হচ্ছে কি আমাদের অ্যামাইটোসিস প্রক্রিয়ার ধাপ। কি হইল? কোষ আসলো, আসার পরে লম্বা ডাম্বেল আকার ধারণ করলো, ডাম্বেল আকার ধারণের মাঝখানে আলাদা হয়ে এদিকে একটা নিউক্লিয়াস, এদিকে একটা নিউক্লিয়াস। এরপরে যে সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজমটা সমান অংশে 2 দিকে বিভাজিত হয়ে গেল। সাইটোপ্লাজম 2 দিকে চলে যাওয়ার পর এই যে কোষ প্রাচীরটা আছে, এদিক থেকে ভিতরে, এদিক থেকে ভিতরে প্রবেশ করার পর তারা একজন আরেকজন থেকে কি হলো? পৃথক হয়ে গেল। এটাকেই বলতেছি আমরা কি? অ্যামাইটোসিস প্রক্রিয়া। ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি? অ্যামাইটোসিস প্রক্রিয়া। এখন অ্যামাইটোসিস কোথায় ঘটে? মনে রাখবা, অ্যামাইটোসিস প্রক্রিয়াটা কোথায় ঘটে? অ্যামাইটোসিস প্রক্রিয়াটা ঘটে নিম্ন শ্রেণীর জীবে, বিশেষ করে ইস্ট, ব্যাকটেরিয়া অথবা বলতে পারো তুমি মনেরা রাজ্যের প্রাণীতে, মনেরা রাজ্যের প্রাণী বা জীবে। ঠিক আছে, মনেরা রাজ্যের জীবে হচ্ছে এখানে আমাদের কি করতেছে, কি হয়? অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে। এখন দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজনের কিছু তাৎপর্য আছে। তাৎপর্য বলতে কি? তার গুরুত্ব কি? অ্যামাইটোসিস কোষ বিভাজনের কি গুরুত্ব কি? ঠিক আছে, অ্যামাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব হচ্ছে এটা আদিকোষী জীবের কোষ বিভাজন প্রক্রিয়া। যদি অ্যামাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজিত হয় না, এই আদিকোষ আমি যে বললাম ব্যাকটেরিয়ার কথা, ঠিক আছে, এই ব্যাকটেরিয়া কখনো কোষ বিভাজন হইতো না। আর মনে রাখবা, ব্যাকটেরিয়া কিন্তু আমাদের প্রকৃতির বিয়োজক হিসেবে কাজ করে। কি হিসেবে? বিয়োজক। ধরা কোনো একটা ময়লা আবর্জনা আমরা যখন রাস্তায় ফেলে দেই, সেটাকে পচানোর দায়িত্বটা কার? ব্যাকটেরিয়া। তার মানে যদি অ্যামাইটোসিস প্রক্রিয়া না ঘটতো, তাহলে এই ব্যাকটেরিয়ার কোষ বিভাজন হতো না, তাহলে পৃথিবীতে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তো না, ব্যাকটেরিয়া হোক বা অন্যান্য আদিকোষী জীবের সংখ্যা বৃদ্ধি হইতো না। তাহলে এই বিয়োজকগুলো আমাদের কি করতেছে? ময়লা আবর্জনাকে পুরে হিউমাসে পরিণত করে প্রকৃতিতে ফিরাই দেয়। তার মানে যদি পৃথিবীতে অ্যামাইটোসিস না হইতো, এই নিম্ন শ্রেণীর জীবগুলো মারা যেত, এবং ব্যাকটেরিয়া না থাকার কারণে আমাদের পুরা যত ময়লা আবর্জনা সবগুলা কোনোদিনই পচতো না। আর না পচার কারণে পুরা পৃথিবী দেখতে একটা সময় কি ময়লার একটা ভান্ডারে পরিণত হইতো। এছাড়াও দেখো এরা সিঙ্গেল সেল প্রোটিন উৎপাদনে ভূমিকা পালন করে। সিঙ্গেল সেল প্রোটিন, এখন এই সিঙ্গেল সেল প্রোটিনটা মারাত্মক উপকারী একটা জিনিস, যেটাকে বর্তমানে বডি বিল্ডারগুলো খাদ্য হিসেবে প্রোটিন শেকের সাথে নেয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি সিঙ্গেল সেল প্রোটিন উৎপাদনে সাহায্য করে। এটা হলো আমাদের কি অ্যামাইটোসিস প্রক্রিয়া। এখন এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা আমি আবার যদি তোমাদের বইয়ের সাথে মিলাই দেই, আমি এতক্ষণ যা পড়াইলাম কোষ বিভাজন, এটা যদি তোমাদের বইয়ের সাথে মিলাই দেই, তাহলে লেখা আছে, এখানে অনেক কথা লেখা আছে। বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এগুলো তোমার পড়ার দরকার নেই, আমি যেটা পড়াইলাম সেটা দেখো। জীবদের কোষ বিভাজনটা মৌলিক এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, এর মাধ্যমে জীবের দৈহিক এবং বংশবৃদ্ধি ঘটে। এই যে প্রক্রিয়া জীবকোষ বিভক্তির মাধ্যমে একটি থেকে 2টি অথবা 4টি কোষের সৃষ্টি হয়, তাকেই বলা হচ্ছে কি কোষ বিভাজন। আর কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে বলা হচ্ছে আমাদের অপত্য কোষ বা ডটার সেল। আর যেই কোষটি থেকে অপত্য কোষের সৃষ্টি হয় তাকে বলে মাতৃকোষ বা মাদার সেল। এবারে দেখো লেখা আছে, ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামান্ডার কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। আর কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি, এই কথাটা বলছে বিজ্ঞানী রুটলফ ভিরসাও। কারণ হ্যাপ্লয়েড বনাম ডিপ্লয়েড একটু পরে আসতেছি, আমরা আসি কোষ বিভাজনের প্রকারভেদ। জীবজগতে 3 প্রকারের কোষ দেখা যায়। কয় প্রকারের? 3 প্রকারের কোষ বিভাজন দেখা যায়। এটা অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, তারপর হচ্ছে কি মাইটোসিস বা সমীকরণিক বিভাজন, মিওসিস বা হ্রাসমূলক বিভাজন। ঠিক আছে, এখন আমরা আসি অ্যামাইটোসিস প্রক্রিয়া। অ্যামাইটোসিস প্রক্রিয়া প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলতেছি? দেখো, অ্যামাইটোসিস যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষ বা নিউক্লিয়াস সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমে পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে 2টি কোষে পরিণত হয়, তাকেই বলা হচ্ছে কি অ্যামাইটোসিস কোষ বিভাজন।
এবার অ্যামাইটোসিস প্রক্রিয়াটা দেখো, অ্যামাইটোসিস প্রক্রিয়া কোনো ধরনের জটিলতা ছাড়াই সরাসরি মাতৃকোষ বিভাজন হয়ে ঘটে থাকে। এক্ষেত্রে নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে সরাসরি দুটি অংশে বিভক্ত হয়। দেখো কি হচ্ছে, নিউক্লিয়াস প্রথমে লম্বা হয়, তোমরা এটা দেখো, আমি একটু জায়গায় দিচ্ছি। দেখো নিউক্লিয়াসটি প্রথমে লম্বা হয়, মাঝখানে ভাগ হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। পরের কোষটির মধ্যভাগে একটি চক্রাকার গর্তের ভিতরের দিকে ঢুকে, এই যে দেখো ভিতরের দিকে ঢুকতেছে গর্তের মতো অংশ, পরিশেষে কোষটিকে কি করে রে, দুই ভাগে পৃথক করে ফেলে। দেখো দুই ভাগে ভাগ করে ফেলে, ফলে একটি কোষ থেকে কি হয়, দুটি কোষের সৃষ্টি হয়। এখন কোথায় ঘটে, আমরা আগেই বলছি যে কতগুলো ইস্ট, অ্যামিবা এবং প্রভৃতি এককোষী জীবে এই প্রকারের কোষ বিভাজন দেখা যায়। এছাড়াও ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রক্রিয়া অনেকটা কার মতো, অ্যামাইটোসিসের মতো। অ্যামাইটোসিসের আবিষ্কার স্টার্সবার্জার করছে, দেখো লেখা আছে, বিজ্ঞানী স্টার্সবার্জার মতে অ্যামাইটোসিস প্রক্রিয়া একই জটিল এবং উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে। আর কোনো কোনো ক্ষেত্রে এককোষী জীবের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ধরো আমরা এখানে একটা এই জায়গা করছি, যে জায়গাটা হচ্ছে কি, যে তোমার ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড কোষের মধ্যে বনাম পার্থক্য কি। কারণ ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড কোষের পার্থক্যটা যদি আমরা বলতে চাই, কাকে বলতেছি আমরা ডিপ্লয়েড কোষ আর কাকে বলতেছি আমরা হ্যাপ্লয়েড কোষ। ঠিক আছে, তো এক সাইডে দেখো ডিপ্লয়েড, আর এক সাইডে লিখলাম আমরা হ্যাপ্লয়েড। ঠিক আছে, ডিপ্লয়েড বলতে বোঝাচ্ছে, ডিপ্লয়েড শব্দের অর্থ হচ্ছে কি, যে সকল কোষের নিউক্লিয়াসে, কোথায়, নিউক্লিয়াসে দুই সেট, কয় সেট, দুই সেট ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম থাকে, তাকে বলা হচ্ছে ডিপ্লয়েড কোষ। তাকে ডিপ্লয়েড কোষ বলে, ডিপ্লয়েড কোষ। ঠিক আছে, ডিপ্লো মনে রাখো, ডি থেকে আসছে কি এসছে, ডি থেকে আসছে দুই, কি দুই, ডি থেকে আসছে দুই। অর্থাৎ যে সকল কোষের নিউক্লিয়াসে, এই ধরো এটা যদি নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম আছে আমার কয় সেট, দুই সেট। কয় সেট, দুই সেট ক্রোমোজোম। এখন দুই সেট জিনিসটা বলতে কি বোঝাচ্ছে, দুই সেট কথাটা মনে রাখবা, যে যখন আমাদের জনন মাতৃকোষ থাকে, জনন মাতৃকোষ, দেখো এই যে জনন মাতৃকোষগুলো থেকে আমাদের দুই ধরনের কি তৈরি হয়, আমাদের গ্যামেট সৃষ্টি হয়। এটা হচ্ছে শুক্রাণু এবং হচ্ছে কি ডিম্বাণু। আর শুক্রাণু ডিম্বাণুকে আমরা এন বলি, কেন বলতো, কারণ জনন মাতৃকোষ কি হয় 2n, যেখানে কোন প্রক্রিয়া কোষ বিভাজন, মিওসিস, কি ঘটে, মিওসিস, তাই না। আর মিওসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায়। এই যে দেখো বাবার ক্ষেত্রে শুক্রাণু আর মায়ের ক্ষেত্রে যে ডিম্বাণু আছে, এই বাবার শুক্রাণুতে মোট যতগুলা ক্রোমোজোম আছে সবগুলোর ক্রোমোজোমকে মিলে আমরা বলতেছি এক সেট। বাবার শুক্রাণুতে মোট যতগুলা ক্রোমোজোম আছে সেটাকে বলা হচ্ছে কি এক সেট। আবার মায়ের ডিম্বাণুতে যে এক ক্রোমোজোম, যতগুলা ক্রোমোজোম থাকে তার সম্পূর্ণটাকে বলতেছি আমরা কি এক সেট। ঠিক আছে, এটা নিয়ে অনেক কনফিউশন, মানুষজন ডিপ্লয়েড হ্যাপ্লয়েডই বুঝে না। ঠিক আছে, তো একটু ভালো করে বুঝো যে বাবার শুক্রাণুতে যতগুলো ক্রোমোজোম থাকে তার সবগুলাকে বলা হচ্ছে এক সেট। তো মানুষের ক্ষেত্রে বাবার শুক্রাণুতে ক্রোমোজোম থাকে 23টি। কয়টি, 23টি। আমি যদি দেখাই তোমাদের, এখানে কয়টা ক্রোমোজোম থাকে, 23টি। কয়টি, 23টি। ঠিক আছে, 23টি ক্রোমোজোম। এখন বাবার এই 23টা ক্রোমোজোমকে মিলায় বলি আমরা একটা সেট। আবার সেম মায়ের ক্রোমোজোমের ডিম্বাণুতে থাকে 23টি ক্রোমোজোম। পরবর্তীতে এই শুক্রাণু এবং ডিম্বাণু যখন নিষেক ঘটে, কি ঘটে, নিষেক, এই নিষেক ঘটে গেলে 2n, অর্থাৎ বাবার 23 আবার মায়ের 23 মিলে কত হইলো আমাদের 46টা ক্রোমোজোম। এই যে 46 দুই সেট, যার এক সেট আসছে বাবা থেকে আর এক সেট আসছে কি মা থেকে, এই ধরনের কোষগুলোকে, যাদের ভিতরে বাবার এক সেট ক্রোমোজোম আছে মায়ের এক সেট ক্রোমোজোম আছে, তাদেরকেই বলা হচ্ছে ডিপ্লয়েড কোষ। তাদেরকে কি বলতেছি আমরা, ডিপ্লয়েড কোষ। আবার যদি দেখি এই জনন মাতৃকোষটা, জনন মাতৃকোষ, এই জনন মাতৃকোষটা আবার কি 2n, যখন এর মধ্যে মিওসিস ঘটে, মিওসিস, তো এখান থেকে আমাদের এক সেট ক্রোমোজোম এখানে অর্ধেক হ্রাস পাবে। আর এটাকেই বলতেছি যে কি হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড।
তাহলে যে সকল কোষের নিউক্লিয়াসে মাত্র এক সেট ক্রোমোজোম থাকে তাদেরকে বলে হ্যাপ্লয়েড, আর যাদের 2 সেট ক্রোমোজোম থাকে তাদেরকে বলি আমরা কি ডিপ্লয়েড। ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? তাহলে এরকম একটা মেডিকেল প্রশ্ন ছিল, শুক্রাণুতে কয়টি ক্রোমোজোম থাকে? মনে রাখবে এক সেট মানে কয়টা? 23টি মানুষের ক্ষেত্রে। এখন বিভিন্ন প্রজাতি, এখন ধরো যে আমরা যদি হচ্ছে গরুর কথা বলি, গরুর কয়টা 60টা, ঠিক আছে, ওই 60টাকে যদি আমরা বলি তাহলে সে অর্ধেক পাইছে, 30টা পাইছে হচ্ছে পুরুষ গরু থেকে, আর যে 30টা পাইছে কি মহিলা গরু থেকে, ঠিক আছে না? ছেলে গরু থেকে পাইছে 30টা আর মেয়ে গরু থেকে পাইছে 30টা, মিলাইয়া বাচ্চার মধ্যে হয়ে গেল কয়টা? 60টা, ঠিক আছে? এরকম করে তুমি মাথায় রাখবা। ওকে, এই হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড বনাম ডিপ্লয়েডের কাহিনী। তাহলে একটু পরে নয়, হ্যাপ্লয়েড বনাম ডিপ্লয়েড, প্রত্যেকটা জীবে একটি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। মানুষের থাকে 23টি, ফলের মাছিতে থাকে কয়টা রে? 4টি। এখন বলছে যে ক্রোমোজোম মিলে গেলে, সবগুলো ক্রোমোজোম মিলে গেলে একটা ক্রোমোজোমের সেট তৈরি হয়। আর মানুষের 2 সেট ক্রোমোজোম থাকে, অর্থাৎ প্রতিটি ক্রোমোজোমে 2 কপি করে আছে। 2 কপি কোষে 2 সেট ক্রোমোজোম থাকে, তাকে বলে ডিপ্লয়েড। আর মানুষের ডিপ্লয়েড জীব, আর যেসব কোষে 1 সেট ক্রোমোজোম থাকে তাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড। এখানে মনে করে যে একটা নাম্বার অফ ইউনিক ক্রোমোজোমের কথা বলছে, এটা তো না পড়লেও চলবে, ঠিক আছে? এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে তোমাদের কি মাইটোসিস কোষ বিভাজন। কি? মাইটোসিস কোষ বিভাজন। এখন মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? ঠিক আছে, মাইটোসিস কোষ বিভাজন যদি আমরা যাই, চলো আমরা মাইটোসিসে চলে যাই। কি? মাইটোসিস। তাহলে মাইটোসিস যেই বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে তার সমক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট 2টি কোষের সৃষ্টি হয়, 2টা অপত্য কোষের সৃষ্টি হয়, তাকেই বলা হচ্ছে কি মাইটোসিস। তবে এখানে একটা ধারাবাহিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাহলে আমরা লিখতে পারি মাইটোসিসের সংজ্ঞাটা, যে ধারাবাহিক প্রক্রিয়ায়, ধারাবাহিক প্রক্রিয়ায়, যে ধারাবাহিক প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে তার সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 2টি কোষের সৃষ্টি হয়, তাকে আমরা কি বলবো রে? তাকে মাইটোসিস বলে। যে ধারাবাহিক প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে তার সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 2টি কোষের সৃষ্টি করে, তাকেই বলা হচ্ছে কি হয় বলো করে, তাকে আমরা কি বলতেছি? মাইটোসিস বলে। এখন বলছে যে মাইটোসিস কোষ বিভাজনে কি কি হয়? আমরা আগেই বলছি যে কোনো কোষ বিভাজনের ধাপ হচ্ছে 2টা। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, কার? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের বিভাজনকে বলি আমরা কি? বিভাজন। আর নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। কি বলা হয় এটাকে? ক্যারিওকাইনেসিস। এবং পরবর্তীতে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। কার ঘটে? সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন। এই সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলি? সাইটোকাইনেসিস। ঠিক আছে, সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলতেছি? সাইটোকাইনেসিস। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, কোষ বিভাজন হইতে হলে আমাদের অবশ্যই ডিএনএর সংখ্যা দ্বিগুণ করতে হয়, অর্থাৎ এখানে ক্রোমোজোমেরও বিভাজন ঘটে বা সংখ্যা বৃদ্ধি ঘটে। ক্রোমোজোমেরও বিভাজন ঘটে। ঠিক আছে, এটার কোনো নাম নাই, বিভাজন। মনে রাখতে হবে যে মাইটোসিস প্রক্রিয়ায় ক্যারিওকাইনেসিস ঘটে একবার। কয়বার? একবার। সাইটোকাইনেসিস ঘটে কয়বার? একবার। এবং ক্রোমোজোমের বিভাজনও ঘটে কয়বার? একবার। হ্যাঁ, এই যে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার একবার করে বিভাজিত হয় বলে এই যে মাতৃকোষ থেকে সৃষ্ট যে অপত্য কোষগুলো আছে, কি? অপত্য কোষ। এই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়? হুবহু মাতৃকোষের সমান হয়। কি হয়? ক্যারিওকাইনেসিস একবার এবং ক্রোমোজোমের বিভাজন একবার ঘটার কারণে
নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান। আর মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যেহেতু কি আমাদের অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা যেহেতু মাতৃকোষের সমান হয়, সে কারণে এদের গুণাগুণ, আকৃতি, প্রকৃতি সব কার মতো হয়, মাতৃকোষের মতো হয়। এই জন্য মাইটোসিসকে বলা হচ্ছে কি সমীকরণিক বিভাজন, সমীকরণিক বিভাজন। ঠিক আছে, কি বলে মাইটোসিসের আরেকটা নাম কি, সমীকরণিক বিভাজন। আমরা বইয়ে যদি চলে যাই, বইয়ের পড়াটা একটু দেখো। ঠিক আছে, দেখো লেখা আছে মাইটোসিস নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কি, ক্যারিওকাইনেসিস, এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। আর এই প্রক্রিয়ায় বিভক্ত কোষের ক্রোমোজোম সংখ্যা, আকৃতিগত এবং গুণাগুণ কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ নতুন দুটি কোষের প্রত্যেকটিতে ক্রোমোজোম সংখ্যা, গুণাগুণ, গঠনাকৃতি কার মতো হয়, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, গঠনাকৃতির অনুরূপ থাকে। আর এই জন্য এই বিভাজন প্রক্রিয়াকে কি বলা হয় রে, দেখো এখানে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় একবার বিভাজিত হয়, এই কারণে এই বিভাজন আরেকটা নাম কি, সমীকরণিক বিভাজন বলা হচ্ছে। তাহলে দেখো কি বলছে সংজ্ঞাটা, কোষ বিভাজন, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ক্রোমোজোম উভয় একবার বিভক্ত হয় তাই মাইটোসিস। এটা সংজ্ঞা ভালোভাবে না, অন্যভাবে বলা যায় যে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় দেহকোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন দুটি নিউক্লিয়াসের সৃষ্টি করে তাকেই বলা হচ্ছে কি রে, মাইটোসিস কোষ বিভাজন। আর আমরা যে ওয়াল্টার ফ্লেমিং এর কথা বলছিলাম না, তিনি মূলত প্রথম মাইটোসিস কোষ বিভাজন দেখতে পান। ঠিক আছে, এখন তোমার এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট সিকিউ এর খ নাম্বারের জন্য। ঠিক আছে, কোথায়, এই অংশটুকু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো খ নাম্বার, যে মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন, মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন, তাহলে তুমি ওই কথাটাই বলবা। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার সঙ্গে লম্বালম্বি দুটি অংশে বিভক্ত হয় এবং প্রতিটি অংশে এর নিকটবর্তী মেরুতে গমন করে, ফলে নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কি হয়, সমান থাকে। আর তাই মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। ক্লিয়ার? এখন পরবর্তী কোশ্চেনটা আসি, মাইটোসিস কোথায় ঘটে। হ্যাঁ, আমরা সবাই কি করি, এক কথায় উত্তর দিয়ে দেই, মাইটোসিস কোথায় ঘটে, এক কথায় উত্তর দিলে বলি কি মাইটোসিস ঘটে দেহকোষে। কোথায় ঘটে, দেহকোষে। কিন্তু আমি যদি বলি এটাকে একটু বিস্তারিত করতে পারি, সেক্ষেত্রে বলি যে মাইটোসিস শুধুমাত্র দেহকোষে ঘটে না, এটা নিম্ন শ্রেণীর জীবের জাইগোটেও ঘটে। তাহলে দেখো আমরা আসি উচ্চ শ্রেণীর জীব, এটা হচ্ছে কি উচ্চ শ্রেণীর জীব। উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে তারা হচ্ছে কি ডিপ্লয়েড। জনন মাতৃকোষ, ধর এটা জনন মাতৃকোষ, এটা ডিপ্লয়েড। এদের মধ্যে কি ঘটলো, মিওসিস ঘটলো। কি ঘটলো, দুইটাতেই মিওসিস, তৈরি হলো জনন কোষ এন এবং অন। মিওসিস হলে ক্রোমোজোম সংখ্যা কি হয়, অর্ধেক হ্রাস পায়। তারপর যখন তাদের আবার কি ঘটলো, নিষেক। কি ঘটলো, নিষেক হয়ে গেল 2n। আর এই 2nটা হলো কি জাইগোট, যেটা আমাদের দেহকোষের প্রথম কোষ, দেহকোষের প্রথম দেহকোষ বলতে পারে, প্রথম দেহকোষ। জাইগোটটা হচ্ছে কি প্রথম দেহকোষ। আর এই দেহকোষে বারবার কি ঘটে রে, মাইটোসিস, বারবার মাইটোসিস। আর এই বারবার মাইটোসিস বলে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16টা থেকে 32টা, 32টা থেকে 64টা, এভাবে কোষ বিভাজন চলতেই থাকে। ঠিক আছে, কিন্তু আমরা যদি দেখি নিম্ন শ্রেণীর জীব, তাদের নিম্ন শ্রেণীর জীব, এটা দেখা যাচ্ছে না, আমরা এটা দিয়ে দেখি, নিম্ন শ্রেণীর জীব। দেখো নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে যেই যে পাবো, তাহলে নিম্ন শ্রেণীর জীব আগে থেকেই আছে হ্যাপ্লয়েড এবং হ্যাপ্লয়েড। তাহলে তাদের জনন মাতৃকোষ কি, জনন মাতৃকোষ, এটা যে হ্যাপ্লয়েড। এখন হ্যাপ্লয়েড মানে তার আগে থেকেই আছে এক সেট ক্রোমোজোম। এখন বলো তো এখানে যে আমাদের মিওসিস ঘটা কি পসিবল? মনে রাখবা এখানে মিওসিস ঘটে না, এখানে প্রথমে ঘটে মাইটোসিস। যেখানে মাইটোসিস, তাহলে এখান মাইটোসিস হওয়ার কারণ কি? মনে রাখবা সেট কখনো ভগ্নাংশ হয় না, সেট সবসময় এক বা একের গুণিতক হয়। তাহলে এখানে আসেই এক সেট, এখানে আসেই এক সেট, সেখানে আমি মিওসিস করি তাহলে হাফ সেট হয়ে যায় না? হাফ সেট বলে কোনো জিনিস নাই, সবসময় সেট এক হয়, এক অথবা একের গুণিতক। এই জন্য প্রথমে হতে হয় মাইটোসিস, মাইটোসিস হলে এন, এখানে হলো কি রে এন। যখন এদের কি ঘটবে, নিষেক ঘটবে, তাহলে হইল কি, নিষেক ঘটলো, হইল 2n। নিষেক ঘটার পরে কি হইল 2n, কারণ 2n হইল তাদের দেহকোষ তো আর 2n না, তাদের দেহকোষ কি 2n যেহেতু না, তখন কি হয় এই জাইগোটে, জাইগোট, এই জাইগোটে প্রথমবার কি ঘটে, মিওসিস ঘটে, মিওসিস।
তাহলে তৈরি হলো আবার হ্যাপ্লয়েড 4টা কোষ। এই 4টা কোষ তখন আবার বারবার কি করবে, প্রত্যেকটাই ঘটাবে মাইটোসিস। কি ঘটাবে? মাইটোসিস। ঠিক আছে, আমরা একটা জিনিস পাইলাম যে মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? উচ্চ শ্রেণীর জীবের দেহকোষে আর নিম্ন শ্রেণীর জীবের জনন মাতৃকোষে। আবার বলতেছি, মাইটোসিস কোথায় ঘটে? উচ্চতর শ্রেণীর জীবের দেহকোষে, আবার নিম্ন শ্রেণীর জীবের জনন মাতৃকোষে কি ঘটে? মাইটোসিস। আর ঠিক উল্টাটা আমরা মিওসিস পড়ে ফেললাম। মিওসিস কোথায় ঘটে? উচ্চতর শ্রেণীর জীবের জনন মাতৃকোষে আর নিম্ন শ্রেণীর জীবের জাইগোটে। মিওসিস আরেকটা জায়গায় ঘটে স্পোর তৈরি করার ক্ষেত্রে, তখন মিওসিস যখন পড়বো তখন আমরা এটা বিস্তারিত পড়বো। দেখো মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস প্রাণী এবং উদ্ভিদের বিভাজন ক্ষমতা সম্পন্ন দৈহিক কোষে ঘটে, যেমন উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখা, মূল, বর্ধিষ্ণু, শীর্ষ, মুকুল, ক্যাম্বিয়াম, হ্যাঁ প্রভৃতি অঞ্চলে মাইটোসিস হয়। ঠিক আছে, এখন ধরো এগুলো তুমি বুঝবা, শাখা প্রশাখা, শীর্ষ, মূলের বর্ধিষ্ণু অঞ্চল মানে মূলের বাড়া অংশটা, ক্যাম্বিয়াম, এটা তুমি এখন বুঝবা না, এটা বুঝতে হলে তোমাকে অষ্টম অধ্যায় পড়তে হবে। এবার দেখো এই অঞ্চলটাতে মাইটোসিস ঘটে। আর জীবদের সকল অঙ্গ প্রত্যঙ্গে মাইটোসিস প্রক্রিয়া হয়। জননাঙ্গের গঠন বৃদ্ধির সবই মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। কিন্তু তোমার এখানে একটা জিনিস লেখা নাই, সেটা হচ্ছে কি নিম্ন শ্রেণীর জীবের কোথায় জনন মাতৃকোষে যে মাইটোসিস ঘটে সেটা কিন্তু তোমাদের বইয়ে লেখা নাই। সুতরাং একটু বিস্তারিত পড়তে হবে। তুমি বড় হইছো, এখন মনে করো যে শুধু বই দেখে দেখে চললে তো হবে না, কিছু এক্সট্রা ইনফরমেশন তোমাকে গেদার করতে হবে। ওকে, তাহলে আমরা গেলাম মাইটোসিস কোথায় ঘটে। তাহলে কি বললাম? মাইটোসিস ঘটে উন্নত শ্রেণীর জীবের দেহকোষে আর নিম্ন শ্রেণীর জীবের জনন মাতৃকোষে। কোথায়? জনন মাতৃকোষে। এবারে আসো মাইটোসিসের বৈশিষ্ট্য। এই মাইটোসিসের বৈশিষ্ট্য আমরা পরে পড়বো, কারণ আমি আগে মাইটোসিস পড়তে হবে, তারপর আমি মাইটোসিসের বৈশিষ্ট্য জানবো। আগে যদি আমি মাইটোসিসের বৈশিষ্ট্য পড়তে যাই তাহলে হইলো নাকি? তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা পড়ব কোষ চক্র এবং ইন্টারফেস। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, এমসিকিউ এর জন্য তো চরম লেভেলের, সেটা আছে আমরা এখন আলোচনা করব। কোষ চক্র আসি হচ্ছে কি কোষ চক্র। কোষ চক্র, হ্যাঁ আসি কোষ চক্র কি? চক্র মানে চক্রাকারের জিনিস, এটা জানো কোষ। তাহলে দেখো আমরা যদি একটা জিনিস তোমাকে বুঝাই যে একটা কোষ সৃষ্টি হইল, ধরো এই শুক্রাণু এবং ডিম্বাণু নিষেক হওয়ার পরে তৈরি হলো জাইগোট। এই জাইগোটটা কি সাথে সাথেই বিভাজিত হয়? হয় না। এই যে কোষটা বিভাজিত হয়ে আবার একটু সময় পরে বিভাজন হওয়ার পরে দুইটা কোষ হইল, এগুলা কি আবার সাথে সাথে বিভাজিত হবে? সাথে সাথে বিভাজিত হবে না। মনে রাখবা এই বিভাজনের জন্য প্রথমে একটা কোষের সৃষ্টি হইল, ধরো একটা কোষের সৃষ্টি হওয়ার পরে ওই কোষটার কি করতে হবে? বিকাশ ঘটতে হবে। কি হইতে হবে? বিকাশ হয়ে সে একটু আকারে বড় হবে। এই বড় আকারের কোষটাতে তারপর হচ্ছে কি রে আবার কি হবে? কোষ বিভাজন। কোষ বিভাজন হলে এখান থেকে 2টা অথবা 4টা কোষের সৃষ্টি হইল, এগুলোর মধ্যে আবার কি করবে রে? বিকাশ হইলে আবার বড় হবে, বড় হইলে আবার নতুন করে বিভাজন হবে, তাই কি না? তাহলে এই যে বলছে একটা কোষের সৃষ্টি, তার বিকাশ এবং তার পরবর্তী বিভাজন, এই সমস্ত জিনিসগুলো একটা চক্রাকারে চলতে থাকে। যেই চক্রটাকেই বলতেছি আমরা কি রে? কোষ চক্র। তাহলে কি বললাম? কোষ চক্র কাকে বললাম? কোষ চক্র কাকে বলা হচ্ছে? কোষ চক্র। মনে রাখতে হবে কোষের সৃষ্টি, বিকাশ এবং তার পরবর্তী বিভাজন যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয়, তাকে আমরা কি বলতেছি? তাকে কোষ চক্র বলে। তাকে আমরা কি বলবো? কোষ চক্র বলে। তাই কি বলবো? আমরা কোষ চক্র বলবো। কারণ এই যে কোষ চক্র বললাম, হ্যাঁ এই কোষ চক্র আবিষ্কার করছেন হাওয়ার্ড এবং পেল্ক। এই দুইজন হচ্ছে আমাদের কোষ চক্র প্রস্তাব করেন। ঠিক আছে, দেখো আমরা বইটা যদি একটু দেখি, কোষ চক্র কি বলছে? একটি সুস্থ কোষ বর্ধিষ্ণু অঞ্চলের জীবন শুরু তার মাতৃকোষ বিভাজনের মাধ্যমে এবং শেষ হয় নিজের বিভাজনের মাধ্যমে। একটি কোষের সৃষ্টি, এর বৃদ্ধি এবং তার পরবর্তী বিভাজন, এই 3টি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকেই বলতেছি কোষ চক্র। হাওয়ার্ড এবং পেল কত সালে? 1953 সালে এই কোষ চক্রের প্রস্তাব করেন। আর এই চক্রটি বারবার চলতেই থাকে।
আর একজন মানুষের, এগুলো তো আমরা আগেই পড়ছি, প্রাপ্তবয়স্ক মানুষের কতগুলো কোষ থাকে? 100 ট্রিলিয়ন কোষ থাকে। এবং দেহ সুস্থ রাখতে হলে সঠিক সময়ে সঠিক কোষটা কী হইতে হয়? বিভাজিত হয়। আর এই বিভাজনের জন্য প্রয়োজনীয় সকল কোষ, মূল, কাণ্ডের শীর্ষ মেরিস্টেম, কিছু কোষ আছে যারা প্রয়োজনীয় উদ্দীপনা পেলে বিভাজিত হতে পারে। আবার অনেক কোষ আছে যারা কখনো বিভাজিত হয় না, যেগুলো আমরা আগেই পড়ছি। পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ, পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ। এখন আমরা কোষ চক্র সম্পর্কে বিস্তারিত পড়ব। ঠিক আছে, কোষ চক্র সম্পর্কে আমরা কি পড়ব? বিস্তারিত পড়ব। ঠিক আছে, এখন দেখো এই জায়গায় কোষ চক্র বুঝতে গেলে আমরা একটু করি, বুঝি আগে কোষ চক্র। দেখো এই কোষ চক্র যদি আমরা বুঝাইতে যাই, কিভাবে বুঝাবো? একটা কোষ সৃষ্টি হইল, একটা কোষ কি হইল? সৃষ্টি হইল। সৃষ্টি হওয়ার পর তার আগে কি হচ্ছে? গ্রোথ ঘটে, গ্রোথ বা বৃদ্ধি ঘটে। কি ঘটে? বৃদ্ধি। ঠিক আছে, কি বললাম? একটা কোষ সৃষ্টি হওয়ার পরে তার আগে কি করতে হবে? বৃদ্ধি। বৃদ্ধি হওয়ার পর তার ভিতরে কি ঘটবে? বিভাজন। কি ঘটবে? বিভাজন। এখন বিভাজন পর্যায়ে দেখা যাচ্ছে সে একটা কোষ বিভাজিত হইতে হইলে, ধরো কি লাগে? একটা কোষ বিভাজিত হইতে গেলে তার প্রথম যে কন্ডিশনটা সেটা হচ্ছে তার সংখ্যা বৃদ্ধি যেহেতু করবে, তাহলে নতুন সৃষ্ট কোষে তো ক্রোমোজোম, ডিএনএ এগুলো দরকার আছে। এই জন্য তারা কি করে? একটা জায়গায় কোষ বিভাজন হয়। এই বিভাজনটা হওয়ার জন্য আমাদের কি করা লাগে? ডিএনএর বা ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি করা লাগে। কি করা লাগে? ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি করা লাগে। কি লাগে? সংখ্যা বৃদ্ধি। ঠিক আছে, এখন বলছে যে এই ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি করার জন্য এই কোষ বিভাজন এবং ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি এগুলাকেই তারা একটা চক্রের মাধ্যমে দেখায়। এই চক্রের মাধ্যমে দেখাচ্ছে, ধরো এই জায়গায় কোষ বিভাজিত হচ্ছে, মানে কোষ বিভাজন হবে। ঠিক আছে, আর এইদিকে আমাদের কি হবে? ডিএনএ সংখ্যা বৃদ্ধি, যাকে আমরা বলি ডিএনএ রেপ্লিকেশন। কি বলা যায়? ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে, এখন বলছে যে এই কোষ বিভাজন হইতে হলে আমাকে ডিএনএ রেপ্লিকেশন করতে হয়। ডিএনএ রেপ্লিকেশন হলে তারপরে কি হবে? কোষ বিভাজন হবে। আবার নতুন কোষ সৃষ্টি হলো, সেই কোষটা বিভাজনের পরে বিভাজিত হইতে হলে তাকে আবার আগে সংখ্যা বৃদ্ধি করতে হবে ডিএনএর, তারপরে আমাদের কি ওই কোষটা আবার বিভাজিত হবে। তাহলে ধরো এটা হইতে কোষ বিভাজিত হইতে একটা নির্দিষ্ট সময় লাগে, আর আমাদের ডিএনএ রেপ্লিকেশনের জন্য একটা কি লাগে? নির্দিষ্ট সময় লাগে। কথা হইলো এই রেপ্লিকেশন হওয়ার জন্য যে সময়টা লাগে, এখন ধরো এই কোষ বিভাজনের পর সেটার সাথে সাথে ডিএনএ রেপ্লিকেশন করবে না, মাঝখানে সে কিছু সময় কি থাকে? গ্যাপ থাকে। এই গ্যাপটাকে আমরা বলতেছি কি? গ্যাপ 1 বা G1। এটাকে আমরা বলি কি রে? G1। তাহলে তোকে বলে G1 কি? তাহলে মনে রাখবা কোষ বিভাজন এবং ডিএনএ রেপ্লিকেশনের মাঝামাঝি যে সময়ের গ্যাপটা আছে সেই গ্যাপটাকেই বলতেছি আমরা G1। তাহলে G1 এর পূর্ণরূপ হচ্ছে কি? গ্যাপ 1। এখানে G1 এর পূর্ণরূপটা হচ্ছে কি? গ্যাপ 1। ঠিক আছে, আবার ডিএনএ রেপ্লিকেশন হওয়ার পর সাথে সাথে যে কোষ বিভাজন শুরু হবে এমনটা না। ডিএনএ রেপ্লিকেশন থেকে কোষ বিভাজনের মাঝেও একটা কি থাকে? সময়ের গ্যাপ থাকে, যেই গ্যাপটাকে বলি আমরা G2 বা গ্যাপ 2। ঠিক আছে, গ্যাপ 2। এই যে জিনিসটা আছে, এই যে চক্রাকার আবর্তনটা, এই চক্রাকার আবর্তনটাকেই বলতেছি আমরা কি রে? কোষ চক্র। এই চক্রাকার আবর্তনটাকে বলতেছি আমরা কি? কোষ চক্র। এই চক্রাকার আবর্তনটাকে আমরা কি বলতেছি? কোষ চক্র। এখন বলছে যে মেইন কাজ কোথায় করতেছে? এই জায়গায়, মূলত কোষ বিভাজন এই জায়গাটাতে হচ্ছে, আর বাকি সময়টাতে আমাদের কি রে? কোষ বিভাজনের জন্য কিছু পূর্ব প্রস্তুতি দরকার। তাহলে ধরো এখান থেকে একটা কোষের সৃষ্টি হয়ে গেল, মনে করো যে এই কোষের সৃষ্টি হওয়ার পর তার পরবর্তী বিভাজন হওয়ার আগ পর্যন্ত একটা সময়ের যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমরা বলি প্রস্তুতিমূলক পর্যায়। কি বলি? প্রস্তুতিমূলক পর্যায়। প্রস্তুতি, কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়। আর এই কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়টাকে বলি আমরা ইন্টারফেস। কি বলি রে? ইন্টারফেস। ঠিক আছে, আর ইন্টারফেজের মধ্যে 3টা দশা পাচ্ছে, গ্যাপ 1, জি, গ্যাপ 2। এই জায়গায় কোষ বিভাজন শুরু হইল, এই জায়গায় কি হইল? কোষ বিভাজন শুরু হইল। ঠিক আছে, এই জায়গায় কি হইল? দেখো আমি আবার
এই জায়গাটাতে কোষ বিভাজনে শুরু হইল, এখানে কোষ বিভাজন এখানে গিয়া শেষ। আবার সে প্রস্তুতি নিবে, প্রস্তুতি নেওয়ার পরে আবার বিভাজিত হবে। এই যে বলছে, তাহলে মনে রাখতে হবে দুটি কোষ বিভাজনের শুরু থেকে শেষ হতে আরেকটা কোষ বিভাজনের শুরু পর্যন্ত মাঝে যে সময়টা আছে সেই প্রস্তুতিমূলক পর্যায়টাকে বলতেছি আমরা কি ইন্টারফেস। তাহলে আমরা যদি কোষ চক্রের ধাপ পড়ি, আচ্ছা এটাকে আমরা একটু জাস্ট বুঝাইলাম, এটাকে আমরা একটু ছোট করে নিই। কোষ বিভাজনের ধাপ হচ্ছে কয়টা? কোষ বিভাজনের ধাপ হচ্ছে কোষ চক্রের ধাপ আমরা বলবো দুইটা। তাহলে কোষ চক্রের ধাপ কয়টা? দুইটা। কোষ চক্রের ধাপ হচ্ছে কয়টা? দুইটা। তাহলে কোষ চক্রের ধাপ আমরা কয়টা হচ্ছে? কোষ চক্র। এই কোষ চক্রের ধাপ আমরা পাচ্ছি কয়টা? দুইটা। একটা হচ্ছে ইন্টারফেস, আর এটা হচ্ছে কি রে? মাইটোসিস ফেস। যেখানে মাইটোসিস বিভাজন ঘটে, আর এই মাইটোসিসের ভিতরে আমরা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং কি পাবো? টেলোফেজ। মাইটোসিস ফেজে কি কি পাচ্ছি? প্রোফেজ, প্রোমেটাফেজ, তারপর হচ্ছে কি রে? মেটাফেজ, অ্যানাফেজ এবং শেষ হচ্ছে কি? টেলোফেজ। ঠিক আছে। আর ইন্টারফেজে আমরা তিনটা ধাপ পাচ্ছি। এটা G1S, যেখানে ডিএনএ রেপ্লিকেশন হয় তাকে বলা কি এস দশা। যেখানে ডিএনএ রেপ্লিকেশন হয় তাকে বলা কি এস বা সিনথেসিস, অথবা এটাকে আমরা S প্লাস G2। ইন্টারফেজে কয়টা উপপর্যায় আছে? তিনটা। G1 সিনথেসিস বা S, আর এটা হচ্ছে আমাদের কি G2 দশা। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের কোষ চক্রের কাহিনী। এখন আমরা ইন্টারফেস নিয়ে বিস্তারিত বলবো, তারপরে মাইটোসিস ফেজ নিয়ে আমরা নতুন একটা আলাদা ক্লাস বানাবো। আমরা আজকে ইন্টারফেসটা শেষ করি, ঠিক আছে? এখন ধরো আসি কোষ চক্র, আবার পড়তেছি কোষ চক্র। তো কোষ চক্রে কয়টা ধাপ? তিনটা। নর্মালি বললে দুইটা বলবো, এটা হচ্ছে মাইটোসিস, আর এটা হচ্ছে কি রে? যাকে আমরা সংক্ষেপে বলবো এম ফেজ। ঠিক আছে। আর বাকিটাকে বলতেছি আমরা ইন্টারফেস। এটাকে বলতেছি আমরা কি? ইন্টারফেস। এই ইন্টারফেসকে আমরা আলোচনা সুবিধাতে তিনটা ভাগে ভাগ করছি। এটা G1S, আর কি রে? G2। G1S এবং কি? G2। G1S এবং G2। ঠিক আছে। এখন G1 কি? আমি তোমাদের একটু আগেই বলছিলাম না যে মাইটোসিস বিভাজন যখন শেষ হয়ে গেল, এরপরে ওই কোষটার মধ্যে কিছুটা গ্রোথ হয়, মানে কি একটু কোষটা বড় হয়। বড় হওয়ার পরে সে এখানে ডিএনএ রেপ্লিকেশন শুরু করবে। এই মাইটোসিস বিভাজনের পর থেকে আমাদের পরবর্তী যে ডিএনএ রেপ্লিকেশন আছে, এর মাঝে যে গ্যাপ সময়টা আছে সেটাকে বলতেছি আমরা G1। এখন G1-এ কি কি ঘটনা ঘটে? এর আগে কোষ বিভাজন, তাহলে এটা তো গ্যাপ বলছে, তাহলে এখানে কিছুই ঘটে না? অবশ্যই কিছু কিছু ঘটনা ঘটে। তাহলে G1-এ কি ঘটে দেখো তো। G1-এ ঘটে হচ্ছে এরকম যে প্রথম কথা হচ্ছে যে কোন কোষটা বিভাজিত হবে বা কোন কোষটা বিভাজিত হবে না সেটা নির্ধারণ করা হয় কোন ধাপে? G1 ধাপে। তাহলে কোন কোষ বিভাজিত হবে, কোষ বিভাজিত হবে কি হবে না তা নির্ধারণ হয় কোথায়? G1 ধাপে। কারণ কোষ বিভাজন হওয়ার জন্য আমাদের একটা বিশেষ প্রোটিনের দরকার, যারা কোষ বিভাজন বা কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে। সেটা কি? CDK। কিছু অভ্যন্তরীণ উদ্দীপনা এবং কিছু বাহ্যিক উদ্দীপনা। এটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনাতে, অভ্যন্তরীণ উদ্দীপনা, এরা অভ্যন্তরীণভাবে উদ্দীপনা দেয় যে কোষ বিভাজিত হতে হবে। কোন কোষটা বিভাজিত হবে তারাও এটা নির্ধারণ করে। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সিডিকে এর পূর্ণরূপ কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এটা কোষ বিভাজনের অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় যে কোন কোষটাকে বিভাজিত হতে হবে, কোন কোষটাকে বিভাজিত হওয়া উচিত না। এখনো সময় আসে নাই। মনে রাখবা এই G1 ধাপে আরো কি কি ঘটনা ঘটে সেটা দেখো। 2 নাম্বার যদি আমরা সেই G1 ধাপে, সেটা হচ্ছে ডিএনএ, মনে করো যে একটা কোষ সৃষ্টি করব, পরবর্তীতে আরেকটা নতুন কোষ সৃষ্টি করব না। আর নতুন কোষ সৃষ্টি করতে হইলে তার ভিতরে আমাদের কি লাগবে? ডিএনএ তৈরি করার জন্য বিভিন্ন উপাদান লাগবে। তারপরে ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে হবে, আরএনএ থেকে কি করতে হবে? প্রোটিন তৈরি করতে হবে। এই যে ডিএনএ রেপ্লিকেশনের জন্য যত প্রকারের আরএনএ, প্রোটিন, ঠিক আছে, এবং ডিএনএ সিনথেসিসের অন্যান্য উপাদান, ডিএনএ
রেপ্লিকেশন, এই ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদান গঠন করে, উপাদান সৃষ্টি করে। ঠিক আছে, সৃষ্টি করে। এটা কোথায় ঘটতেছে? G1 ধাপে। অর্থাৎ পরবর্তী যে কোষটা সৃষ্টি হবে, এই কোষটা সৃষ্টি হওয়ার জন্য আমার কি লাগে? আর প্রোটিন লাগবে। মানে প্রোটিন তৈরি করতে অবশ্যই আরএনএ লাগবে, আরএনএ তৈরি করতে অবশ্যই ডিএনএ লাগবে। তো এই যে আমাদের আরএনএ, প্রোটিন এবং ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সে কি করে? G1 ধাপে সৃষ্টি করে। মনে করো কোনো একটা কোষ, জীবনাণু কোষ বিভাজিত হবে না, তখন তারা G1 থেকে একটা রেস্টিং পর্যায়ে চলে যায়, যেটা হলো কি G0 ফেজ। ঠিক আছে, যেই কোষটা আর জীবনও কোনোদিন বিভাজিত হবে না, তারা সারা জীবন G1 ধাপেই থেকে যায়, তখন সেই ধাপটাকে দশাটাকে বলা হচ্ছে কি? G0 ফেজ। ওকে, এবার চলে আসি আমরা এস ধাপ। কোন ধাপ? এস ধাপ। এস ধাপে কি করে? এস বা সিনথেসিস এস বা সিনথেসিস দশায়, এই এস বা সিনথেসিস দশায় কি করে? এক কথায় শেষ, ডিএনএ রেপ্লিকেশন। এখানে কি ঘটে? ডিএনএ রেপ্লিকেশন ঘটে। তার মানে কি? এখানে যদি একটা ডিএনএ থাকে, এই একটা ডিএনএ থেকে কি হবে? দুইটা ডিএনএর সৃষ্টি হবে। কয়টা ডিএনএ সৃষ্টি হবে? দুইটা ডিএনএ সৃষ্টি হবে। এই যে দুইটা ডিএনএ সৃষ্টি হইল, ঠিক আছে, এই কোনটা ধাপে হয়? এস ধাপে। এই জন্য তার নাম হচ্ছে সিনথেসিস দশা বা এস দশা। ডিএনএ রেপ্লিকেশন হইলো ভালো কথা, মানে এই ডিএনএ রেপ্লিকেশন মানে নতুন ডিএনএ তৈরি হবে, এটা অনেক লম্বা হয়। এই লম্বা ডিএনএ গুলোকে একটা জিনিসের মধ্যে আবদ্ধ রাখার জন্য আমাদের এটা কি দরকার? হিস্টোন প্রোটিন। কি দরকার? হিস্টোন প্রোটিন। কি দরকার? হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন কি করে? এই লম্বা লম্বা সুতার ডিএনএ সূত্রগুলোকে একটা জায়গায় আবদ্ধ করে রাখে। লম্বা লম্বা হিস্টোন প্রোটিন কি করে? ডিএনএ সূত্রকে, নতুন সৃষ্ট ডিএনএ সূত্রকে কি করে? আবদ্ধ করে রাখে, আবদ্ধ করে বা কুণ্ডলিত করে রাখে। ঠিক আছে, এটা হচ্ছে হিস্টোন প্রোটিন। তার মানে এস ধাপে দুইটা ঘটনা ঘটতেছে, একটা ডিএনএ রেপ্লিকেশন করতেছে, আর এই নতুন সৃষ্ট কি ডিএনএ গুলোকে ধরে রাখার জন্য হিস্টোন প্রোটিন সংশ্লেষণ হয়। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি কোথায়? এবারে যাচ্ছি আমরা G2 দশায়। কোথায়? G2 দশা বা গ্যাপ 2-এ। এরপরে এখান থেকে যখন এখানে গেল, এই সময়ের মধ্যে G2 সময়ের মধ্যে সে কি করতেছে? তাহলে G2 কি? এস এবং মাইটোসিস দশার মধ্যবর্তী যে সময়টা আছে, তুমি আবার বলবো না মাইটোসিস থেকে এস এর দশা, এটা কিন্তু একটা সিকুয়েন্স, সিরিয়াল আছে, এইখান থেকে এদিকে যায়, এদিকে যায়, এদিকে যায়, এটা সবসময় এই দিক থেকে এই চক্রাকারে ঘুরে। ঠিক আছে, তো জিনিসটা হচ্ছে এরকম, এম আর এস এর মধ্যবর্তী সময়টাকে বলতেছি আমরা কি? G1, আর এস এবং এম এর মাঝামাঝি সময়টাকে বলতেছি আমরা কি রে? G2। এই G2 দশায় কি কি ঘটনা ঘটে? এক, কোষ বিভাজনের জন্য আমাদের কি দরকার? স্পিন্ডল যন্ত্রের দরকার। কি দরকার? স্পিন্ডল যন্ত্র। এই পোর্সোনা প্রো মেটাফেজ ধাপে স্পিন্ডল যন্ত্রের তৈরি হয় মাকু আকৃতির। এই স্পিন্ডল যন্ত্র তৈরিতে সাহায্য করে সেন্ট্রিওল। কি? সেন্ট্রিওল। এই জন্য প্রথমেই তারা কি করে? সেন্ট্রোজোমের বিভাজন ঘটায়, বিভাজন করে। ঠিক আছে, এখন এই সেন্ট্রোজোম থাকে একটা কোষের মধ্যে, কয়টা থাকে? সেন্ট্রোজোম থাকে। তারা এরকম সেন্ট্রোজোম একটা আছে, সেন্ট্রোজোম আছে কয়টা? একটা। এই সেন্ট্রোজোমকে বিভাজিত করে এদিকে একটা সেন্ট্রোজোম আর এদিকে একটা কি রে? সেন্ট্রোজোম সৃষ্টি করে। তারপরে এরপরে এই সেন্ট্রোজোম বা সেন্ট্রিওলগুলা এস্টার তন্তু ক্ষরণ করে প্রাণীকোষে, আর প্রাণীকোষে এই এস্টার তন্তুগুলা দিয়ে মূলত কি হয়? স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়। ঠিক আছে, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে তো এই সেন্ট্রিওল থাকে না, তখন সেক্ষেত্রে কাজ করে মাইক্রোটিউবুল। তার মানে এরা কি রে? কোষ বিভাজনের জন্য, কোষ বিভাজনের জন্য মাইক্রোটিউবিউল সৃষ্টি করে, টিউবিউল সৃষ্টি করে। ঠিক আছে, আর এই মাইক্রোটিউবিউল দিয়ে পরবর্তীতে কি হয়? স্পিন্ডল যন্ত্র। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা সেন্ট্রোজোমের বিভাজন ঘটতেছে কোথায়? প্রাণী কোষে। আর এটা কোথায় ঘটতেছে? উদ্ভিদ কোষে। কোথায়? উদ্ভিদ কোষ। ঠিক আছে, এরপরে দেখো আমাদের মাইটোসিস, প্রত্যেকটা জীবের বেঁচে থাকার জন্য শক্তির দরকার। ঠিক এরকম মাইটোসিস চক্রটাকে সম্পন্ন করার জন্য এটিপি দরকার। এই মাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় এটিপি উৎপাদন করে। কোন ধাপে? এটিপি তৈরি করে।
কোন ধাপে? আমাদের G2 ধাপে। তাহলে G2 ধাপে কি হইল? সেন্ট্রোজোমের বিভাজন, মাইক্রোটিউবুলের সৃষ্টি এবং মাইটোসিস প্রক্রিয়া সম্পন্নের জন্য প্রয়োজনীয় এটিপি তৈরি হয়। এখন দেখো আমরা এই কোষ চক্রটা যদি আমরা সময়ে ভাগ করি, কি করি? সময়ের ভাগ। তাহলে সময়ের ভাগটা যদি বলি, সময়ের হিসাবটা, আচ্ছা এটাতেই শিখাই ফেলি, সময়ের হিসাবটা করে ফেলি। সময়ের হিসাব যদি আমরা বলতে যাই, নর্মাল মানুষের শরীরে এই একটা কোষ চক্র সম্পন্ন হতে লাগে 24 ঘন্টা। পুরো 24 কত? একটা কোষ বিভাজন সম্পন্ন করার জন্য কত লাগে? 24 ঘন্টা সময় লাগে, যার মাত্র 1 থেকে 1.5 আওয়ার সময় ব্যয় হয় কোথায়? আমাদের এম ফেজে, যেটা পার্সেন্টেজে হিসাব করলে মোট কোষ চক্রের 5 থেকে 10% সময় ব্যয় হয় কোথায়? মাইটোসিস বা এম ফেজে। বাকি 90 থেকে 95% সময় ব্যয় হয় কোথায়? আমাদের ইন্টারফেজে। ঠিক আছে, এই ইন্টারফেজের আবার 30 থেকে 50% সময় ব্যয় হয় G1 এ, সরি 30 থেকে 40, আর এখানে 30 থেকে 50 হয় এসে, 30 থেকে 50 হয় এসে, এবং 20 থেকে 30% সময় ব্যয় হয় কোথায়? আমাদের G2 ফেজে। তাহলে আমরা যদি একটু বইয়ের সাথে একটু পড়াটাকে মিলাই নেই, দেখো যে এম ফেজে 5 থেকে 10%, G1 এ 30 থেকে 40%, এস দশায় 30 থেকে 50%, আর হচ্ছে কি G2 তে আমাদের 10 থেকে 20%। আমি একটু ভুল করছি, এটা 20 থেকে 30 না, এটা হবে কি 10 থেকে 20%। কত পার্সেন্ট? 10 থেকে 20%। আমরা কি লিখে রাখি? G2 ধাপে কতটুকু সময়? 10 থেকে 20%। তাহলে মনে রাখবা, কোষ চক্রের মধ্যে সব থেকে ছোট দশা কোনটা? এম ফেজ। আর ইন্টারফেজের মধ্যে সব থেকে ছোট দশা কোনটা? G2। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। এখন আমরা এই পড়াটাই আবার বইয়ের সাথে মিলাই নেই, যে আমার কথা পড়ানো কথাগুলা তোমার বইয়ের সাথে মিলছে কি না। তাহলে দেখো, কোষ চক্রের মোট সময়ের 10 থেকে 20, 5 থেকে 10 ভাগ এম ফেজে, আর বাকি 90 থেকে 95% সময় হয় ইন্টারফেজে। তাহলে লেখা আছে, যে কোষ নির্দিষ্ট সময়ে দেহের কোনো অল্প সংখ্যক কোষ মাইটোসিস পর্যায়ে থাকে এবং অধিকাংশ সময় অন্যান্য কোষগুলো ইন্টারফেজ পর্যায়ে থাকে। এটা জেনেটিক কোড প্রোগ্রাম দ্বারা এই কোষচক্র নিয়ন্ত্রিত হয়, যেটা একটা বাহ্যিক অভ্যন্তরীণ উদ্দীপনা, যেটা দেয়কে সিডিকে। আমরা আগেই পড়ছি, সিডিকে নামক একটা প্রোটিন আছে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এবং বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর বাহ্যিক উদ্দীপনা দান করে। সিডিকে করে অভ্যন্তরীণ উদ্দীপনা, আর বিভিন্ন গ্রোথ হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর এরা দিচ্ছে হচ্ছে কি বাহ্যিক উদ্দীপনা। এগুলো পড়ে নেবা। ইন্টারফেজ আমরা কাকে বলছি? দুটি পর্যায়ের, মানে কি মাইটোসিসের মাঝামাঝি সময়টাকে বলতেছি আমরা কি? ইন্টারফেজ। ঠিক আছে, মানে ইন্টারফেজকে আমরা কয়টা ভাগ করছি? 3টা উপপর্যায়ে ভাগ করি, G1, S এবং G2। তাহলে দেখো G1, এখানে আমরা একটু দেখো G1 এ কি ঘটনা ঘটছে, ভালো করে দেখো। আমরা একটু দাগায় পড়ি যে G1 ফেজে দেখা যাচ্ছে যে একটি কোষ পরবর্তী বিভাজন প্রক্রিয়া অংশগ্রহণ করবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হয় কোথায়? G1 উপপর্যায়ে। G1 উপপর্যায়ে প্রথমে সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয়, যা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসের সাথে যুক্ত হয়ে সমগ্র প্রক্রিয়াটাকে ত্বরান্বিত এবং কি নিয়ন্ত্রণ করে। তোমাকে যদি বলা হয় কোষচক্র নিয়ন্ত্রণ করে কে? সিডিকে। ঠিক আছে, দেখো এ সময় G1 পর্যায়ে প্রয়োজনীয় অন্যান্য প্রোটিন, আরএনএ এবং ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়, এবং যে কোষটি আর কখনো বিভাজিত হবে না তা 1 বছর বা 1 সপ্তাহ বা 1 বছর বা আমৃত্যু G1 উপপর্যায়ে থেকে যায়। তখন সেই দশাটাকে আমরা G1 না বলে কি বলি? G0 দশা বলি। আর মোট কোষচক্রে কত পার্সেন্ট? 30 থেকে 40% সময় ব্যয় হয় কোথায়? G1 এ। এখন যাই আমরা এস ধাপে কি হয়েছে? প্রধান কাজ হলো নিউক্লিয়াসের ক্রোমোজোমের সূত্রে রেপ্লিকেশন। এই পরবর্তী উপপর্যায়ে প্রবেশের আগে ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হয়, আর একটি দ্বিতন্ত্রী ডিএনএ থেকে দুটি দ্বিতন্ত্রী, অর্থাৎ একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ সৃষ্টি হয়। আর এই সময় হিস্টোন প্রোটিন সংশ্লেষণ হয়। কেন? হিস্টোন প্রোটিনগুলা এই বড় ডিএনএর অণুগুলাকে আবদ্ধ রাখে। ঠিক আছে, আর মোট সময় কত পার্সেন্ট? 30 থেকে 50% সময় ব্যয় হয় কোথায়? এস ধাপে। G2 ধাপে যদি আমরা যাই, এখানে আমরা এই পর্যায়ে প্রধান কাজ হলো মাইক্রোটিউবুল গঠনকারী পদার্থ সংশ্লেষণ করা, যা দিয়ে পরবর্তীতে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এছাড়া সেন্ট্রোজোম থেকে একটি সেন্ট্রোজোম থেকে দুটি সেন্ট্রোজোমে পরিণত করে এবং সেন্ট্রোজোম মাইক্রোটিউবুল তৈরির সূচনা করে এবং বিভাজন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় এটিপি তৈরি করা। ঠিক আছে, আর G2 থেকে মাইটোসিস প্রবেশ করতে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরের প্রয়োজন পড়ে। আর এই সময় মোট সময় ব্যয় কত পার্সেন্ট? 10 থেকে 20%। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি এই জায়গায় আবার। এখন বলছে যে আমি একটা ঘর থেকে আরেকটা ঘরে প্রবেশ করতে গেলে আমার একটা কি লাগে? পারমিশন বা একটা দরজা লাগে। তাহলে মনে রাখবা, আমাদের M থেকে G1 থেকে S বা G2 থেকে
ইয়াতে গেলে আমাদের সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ লাগলেও G2 থেকে M এ প্রবেশ করতে আমাদের একটা বিশেষ ফ্যাক্টর লাগে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা একটা প্রোটিন যাকে MPF ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বলা হয়। তাহলে S থেকে G1, G1 থেকে কিরে সরি M থেকে G1, G1 থেকে S, S থেকে G2 তে প্রবেশ করতে সাহায্য করে কে? আমাদের CDK। কিন্তু G1 থেকে M ফেজে প্রবেশ করতে সাহায্য করে কে? MPF বা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এখন দেখো আমাদের বইয়ে কিছু জিনিস লাইন বাই লাইন পড়তে হবে, যে কোষ চক্রের নিয়ন্ত্রক সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। আর মানুষের 4 ধরনের সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ আছে। কয় ধরনের? 4 ধরনের সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ আছে। খুবই ইম্পর্টেন্ট। কি কি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ মনে রাখবা, A B মাঝখানে C9 D আর E আছে, ঠিক আছে? দেখো সাইক্লিন ডিপেন্ডেন্ট D এর কাজ কি? G1 থেকে S, S থেকে G2 তে নিয়ে যায় মূলত কোনটা? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ D। আর সাইক্লিন E এর কাজ কি? S পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করা। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর সাইক্লিন এর কাজ S ধাপে ডিএনএ রেপ্লিকেশনকে সক্রিয় এবং ত্বরান্বিত, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের গতিটাকে বাড়ায় দেওয়া। আর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ B এর কাজ হচ্ছে কি রে? স্পিন্ডল যন্ত্র সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সব কিছু সম্পন্ন করা। তাহলে এই গেল আমাদের কোষ চক্র। কারণ কোষ চক্র সম্পর্কে আমরা সব জানার পরে কারণ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি কোষ চক্রের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আর ইন্টারফেজের গুরুত্ব। যেটা ইন্টারফেজের গুরুত্ব সেটাই কোষ চক্রের গুরুত্ব। দেখো কোষটি পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে কিনা সেটা নির্ধারণ করে কে? ইন্টারফেজ। পরবর্তী কোষ বিভাজনের জন্য প্রোটিন, আরএনএ এবং ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয় কোথায়? G1 এ। ডিএনএ রেপ্লিকেশন কোথায় হয়? S এ। কোষ বিভাজনের প্রয়োজনীয় স্পিন্ডল তন্তু তৈরি এবং মাইক্রোটিবিউল সৃষ্টি হয় কোথায়? G2 তে। কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি তৈরি করা সেটাও কোথায় হয়? G2 তে। আর ইন্টারফেজ পর্যায়ে না থাকলে বিভাজন পর্যায়ে সম্পন্ন হইতো না, আর বিভাজন পর্যায়ে সম্পন্ন হলে কোষ বিভাজন হইতো না, আর কোষ বিভাজন না হলে জীবনও একটা থেকে দুটি কোষের সৃষ্টি হইতো না। সুতরাং ওই জাইগোটই থাকতো সারা জীবন, সেখান থেকে আমরা পূর্ণাঙ্গ কোনো মানব বা পূর্ণাঙ্গ প্রাণী পাবো না। এটাই হচ্ছে কি ইন্টারফেজের গুরুত্ব। আর যাই ইন্টারফেজের গুরুত্ব সেটাই আমাদের কিরে কোষ চক্রের গুরুত্ব। যতটুকু বললাম এটা তোমরা খুব ভালো করে পড়বা, বুঝবা। এখান থেকে সৃজনশীলে কিছু তেমন অংশ আসে না, জাস্ট একটাই প্রশ্ন আসে, S ধাপের গুরুত্ব, কোষ বিভাজনে S ধাপের গুরুত্ব, এটা সৃজনশীলে আসে, আর বাকিগুলো আসে না। সো এত নিয়ে মাথায় এখন দরকার নাই, রিডিং পড়বা, বুঝবা কোথায় কি ঘটছে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা নেক্সট ক্লাসটা মাইটোসিস পুরোটাই কভার করে ফেলবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।